আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিত্তের একাংশের ওপর বেড়েছে করের চাপ, এবছরও ছাড় পেলেন বিত্তশালীরা, কর হার সংশোধনের পরামর্শ। বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেপ্টিক ট্যাঙ্ক যেন মরণ ফাঁদ, সুরক্ষা ছাড়াই পরিষ্কারে নেমে ঘটছে প্রাণহানি। সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নিতে এই সব শেষ অভিযান, জবাবে কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানি। ইলিশায় মেঘনার তীর সংরক্ষণ বাঁধে ধস, বন্ধ ঢাকা রুটের একটি লঞ্চ ঘাট, ভাঙন আতঙ্কে পাড়ের বাসিন্দারা। ব্লকবাদ ধসে যাওয়ার কারণে আমাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তার দিয়ে বিপুল সংখ্যক মানুষকে আবদ্ধ করেছে আয়করের জাল। 4 লাখ টাকার আয়ে দিতে হবে না কর, কিন্তু তার পরের ধাপে আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে কর। পাশাপাশি সর্বোচ্চ স্তরের স্ল্যাবেও সুবিধা পেয়েছে ধনী শ্রেণী, অর্থাৎ নিম্ন ও মধ্যবিত্তের ওপর বাড়বে করের বোঝা, আর বিত্তশালীদের দেওয়া হয়েছে কর ছাড়। বিশ্লেষকরা বলছেন আয়কর হারে সংশোধন আনা প্রয়োজন, তা না হলে দুর্ভোগ বাড়বে। বা প্রতিষ্ঠানের বার্ষিক আয়ের উপর ধার্য করা একটি নির্দিষ্ট প্রত্যক্ষ করই আয়কর। যার আয় বেশি তার করের হার তত বেশি। বার্ষিক আয়ের একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আয়কে করমুক্ত রাখা হয়, এতে সুবিধা পায় নিম্ন আয়ের মানুষ। নতুন বাজেটে আয়করের শুরু স্ল্যাবে কিছুটা ছাড় দিয়েছে সরকার। করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা, অর্থাৎ বছরে 4 লাখ টাকা আয় করলে কর দিতে হবে না। আগে যা ছিল 3.5 লাখ টাকা। যে ট্যাক্সের পরিধি বাড়ছে, কিন্তু যারা ট্যাক্স হোল্ডার তাদের উপরে চাপ, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত। মূল্যস্ফীতি বিবেচনায় এবার বাজেটে করমুক্ত আয়সীমায় ছাড় দেয়া হলেও পরের ধাপে দ্বিগুণ করা হয়েছে কর। দেখা যায় সদ্য সমাপ্ত অর্থ বছরে দ্বিতীয় স্ল্যাবে 3.5 লাখ টাকার পরে 1 লাখ টাকা পর্যন্ত আয়কর ধার্য ছিল 5%। তবে নতুন অর্থ বছরে 4 লাখ টাকার পরিবর্তে 3 লাখ টাকার আয়ে কর ধার্য করা হয়েছে দ্বিগুণ 10%। এতে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর বড় সংখ্যক মানুষ কর জালে আবদ্ধ হবেন। 5% ছিল, সেখানে যে 10% আছে, অনেকে হয়তো বলতে পারে যে সরকারি দল অথবা বিরোধী দল বলতে পারে যে আসলে আমরা ট্যাক্সের হার কমিয়ে দিয়েছি, আসলে তা না, ট্যাক্স হারকে তারা বাড়িয়ে দিয়েছে। 5% যে ইমিডিয়েট স্ল্যাবটি, সেটিকে 10% উত্তরণের ফলে স্বল্পবিত্ত মানুষের উপরে বর্ধিত করার একটা চাপ তৈরি হলো। ফলে আপাতভাবে 1 বছরের কিছু সাময়িক সুবিধা করমুক্ত আয়সীমার জন্য দেয়া হলেও সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিম্ন আয়ের মানুষের জন্য সেখানে সেই অর্থে কোনো সুবিধা নেই। আবার সদ্য শেষ অর্থ বছরে সর্বোচ্চ আয়ের সীমায় আয়করের হার নির্ধারণ ছিল 30%। তবে বাড়ি কিংবা প্রতিষ্ঠানের সেপ্টিক ট্যাঙ্ক যেন মৃত্যু ফাঁদ। চট্টগ্রামে একের পর এক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। বিশেষজ্ঞদের মতে ভবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও সেপ্টিক ট্যাঙ্ক নিয়ে অবহেলা হয় সবচেয়ে বেশি, সাথে নির্মাণ ত্রুটি। শ্রমিকরাও কাজ করেন সুরক্ষা সরঞ্জাম করতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে প্রায়ই। সর্বশেষ গত 26 জুনও চট্টগ্রামে 2টি পৃথক স্থানে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে 4 জনের মৃত্যু হয়। মূলত সেপটিক ট্যাঙ্কের কাজ হলো সোয়ারেজের প্রাথমিক ট্রিটমেন্ট করা। দালানের অপরিহার্য অংশ হলেও সবচেয়ে কম গুরুত্ব দেয়া হয় এগুলোর নির্মাণশৈলী আর প্রযুক্তির ব্যবহারে। নির্মাণ ত্রুটির পাশাপাশি সেপটিক ট্যাঙ্ক সম্পর্কে যথাযথ ধারণা না থাকা ও নিরাপত্তা সামগ্রী ব্যবহারের ঘাটতিকে দুর্ঘটনার মূল কারণ বলছেন এই পেশায় কর্মরতরা। কোনো লোক যদি কাজ করতে যায়, ওখানে যে দুর্গন্ধটা থাকে ওইটাই মনে করেন নাকে মুখে যদি ঢুকে, ওই লোকটা অটোমেটিক মারা যাবে। এগুলি গ্যাস পাইপ দেওয়া লাগে, আউটলাইন দেওয়া লাগে। আউটলাইন স্যার আপনি যেহেতু লাইন দেন, এগুলি এমনি বাঁচতে হবে। যারা নতুন বিল্ডিং তুলতেছে তাদেরকে সতর্ক থাকতে হবে, তারা গ্যাস লাইন বলছেন দীর্ঘদিন বন্ধ থাকায় সেপটিক ট্যাঙ্কের ভেতরে তৈরি হয় মিথেন ও হাইড্রোজেন সালফাইডের মতো গ্যাস। কেউ ভেতরে নামলে অক্সিজেনের ঘাটতিতে মৃত্যুর পাশাপাশি দাহ্য যে কোনো পদার্থের সংস্পর্শে এলে ঘটতে পারে মারাত্মক বিস্ফোরণও। পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রাম বিভাগে গত 6 মাসে 3টি সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনায় মারা গেছে 8 জন। বিষাক্ত গ্যাস জমে দীর্ঘদিনের বন্ধ ট্যাঙ্ক পরিণত হয় গ্যাস চেম্বারে। চট্টগ্রামে বেশিরভাগ বাসাবাড়ির ট্যাঙ্কে রয়েছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি। বিষাক্ত গ্যাস, এবং সেখানে কেউ যদি কোনো কারণে যদি পড়ে যায় তাহলে সে বাঁচবে না, কারণ সেখানে অক্সিজেনের লেভেল 0। যদি কোনো তাপের সংস্পর্শে আসে তাহলে সেই গ্যাসটা এক্সপান্ড হবে এবং ট্রিমেন্ডাস আকারে। তারপরও মৃত্যুর পর দুর্ঘটনা হিসেবে মেনে নেয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমনকি মেলে না প্রাপ্য ক্ষতিপূরণও। এই আইনগুলো আপাতত কিন্তু তাদের অসচেতনতা। টানা 8ম রাতের মতো অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। আগের 2-3 রাতের তুলনায় কিছুটা কম হামলার পরিধি। মূল টার্গেট ছিল দক্ষিণাঞ্চল।
কৌশলগত গুরুত্বপূর্ণ সিরিকে টানা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। হামলা হয়েছে বন্দর আব্বাস, হাজিয়াবাদ ও কেশম দ্বীপেও। কিশ আইল্যান্ডের উপর দিয়ে উঠতে দেখা যায় কয়েকটি মার্কিন ফাইটার জেট। জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের প্রতিশোধেই সবশেষ অভিযান, দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের। শক্ত জবাব দিয়েছে তেহরানও। ইরবিলে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ছুড়েছে ড্রোন, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো হয়। কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানিতেও হয়েছে হামলা। চলতি সপ্তাহে এই দেশটির বিদ্যুৎ ও পানি শোধনাগার আক্রান্ত হয়েছিল। হামলায় নিহত হয়েছে 2 মার্কিন সেনা, নিখোঁজ 1 জন। এ তথ্য স্বীকার করল মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বৃহস্পতিবারের ওই হামলায় গুরুতর আহত হন আরও 4 জন সেনা, যারা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের কাছে হস্তান্তর না করা পর্যন্ত গোপন রাখা হবে সেনাদের পরিচয়। এ নিয়ে ইরানের সাথে সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। সেনা হত্যার প্রতিশোধে ইরানের বিপ্লবী গার্ড IRGC ধ্বংসের লক্ষ্য জানিয়েছে সেন্টকম। সেনা নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহত সেনাদের বীর আখ্যা দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী। তবে সেনা নিহতের ঘটনায় চরম ক্ষুব্ধ বিরোধীরা। ডেমোক্র্যাটদের অনেকেই এর জন্য দায়ী করছেন ডোনাল্ড ট্রাম্পকে। প্রাচ্যে কি আবারও শুরু হবে স্থলযুদ্ধ? কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ধরন, সেনা সদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন এবং পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজের উপস্থিতি দেখে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের একাংশ বলছেন, স্থল অভিযানের সম্ভাবনা মাথায় রেখেই যুদ্ধক্ষেত্র তৈরি করছে ওয়াশিংটন। সামরিক ইতিহাস বলছে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান কখনোই সহজ নয়। বিশাল ভৌগোলিক এলাকা, দুর্গম পাহাড়ি সীমান্ত, শক্তিশালী ক্ষেপণাস্ত্র। হাওয়া ও বজ্র বৃষ্টির আশঙ্কায় দেশের 8 অঞ্চলের নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজ দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। রোববার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। ভোলার ইলিশায় মেঘনা নদীর তীর সংরক্ষণে দেয়া সিসি ব্লকে 30 মিটার এলাকায় ধস দেখা যায়। এতে আতঙ্কে স্থানীয়রা। বন্ধ ইলিশা ঢাকা রুটের একটি লঞ্চ ঘাট, তাই ধস ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এটি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকা। গত 14 জুলাই মেঘনার তীব্র স্রোতে তীর সংরক্ষণ এলাকার প্রায় 30 মিটারে সিসি ব্লকে ধস সৃষ্টি হয়। এরপর থেকে ধসে পড়ছে সিসি ব্লক। ধসে পড়ায় আতঙ্কিত ভোলা সদরের